14 গোষ্ঠী মিলে রাত 12টার সময় বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বর্ষাকে বাড়ি চলে গেলাম বর্ষার বার্থডে সারপ্রাইজ দিতে। আর ঠাকুর বাড়িতে রথের মেলা দেখতে গিয়ে সবকটা মিলিয়ে আমার পকায় পাকায় খাওয়ালো ভাঙের আইসক্রিম। তারপরে আর কি, তারপরে তো বাকিটা ইতিহাস। হাসতে হাসতে আমার অবস্থা হয়ে গেছিল একেবারে খারাপ। বিনা কারণে এরকম পরিমাণে হাসতেছিলাম কি আর কব। যাগে মনে দুঃখ কষ্ট ডিপ্রেশন থাকবে তারা কিন্তু একবার ট্রাই করো, দেখবা মজা করে কয়। আর তার মধ্যে আমার দাদার কাছে খুব মিষ্টি একটা সারপ্রাইজ পেয়ে আমি তো খুশিতে পাগলই হয়ে গেছিলাম। তো সারাদিন কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো বেশি কথা না বলে পুরো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে উল্টো রাত। রথে তো যেতে পারলাম না, তাই ভেবেছি উল্টো রাতে যাবোই। আর আজকে সারাদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি আর বলবো, কিন্তু এখন বৃষ্টিটা একটু কমছে তাই সবাই রেডি হয়ে চলে আইছি। রাস্তায় বেরিয়ে দেখি সবাই নাচ করে মজা করতে করতে রথ নিয়ে যাচ্ছে, দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল। এর আগে বেশ কয়েকবার আমি রথে বেরোইনি, আসলে কোনো জায়গায় সেরকম একটা বেরোনো হতো না, কারণ আমার সাথে যাওয়ার মতো সেরকম কেউ একটা ছিল না। আর আমার বরের থাকতো ডিউটি, তো আমার বর তো নিয়ে যেতে পারতোই না। তো আমি সত্যি বলছি আমার অনেক বেশি ভাগ্য এদেরকে আমি আমার জীবনে পেয়েছি, আর এটা আমি সারা জীবন ধরে স্বীকার করে যাবো। এরা আমার জীবনে পুরো ব্লেসিং এর মতো, কারণ এর আগে আমার জীবনটা ছিল পুরো টার কাটার মতো। যাই হোক, মেলায় আসে সবকটা মিলে আমার জম্বের পকানো পকাইছে, বলে কি ভাঙের আইসক্রিম খাও, সেই খাইতে কোনো কিছু হয় না। তো আমি শুনে ভাবছি ঠিক আছে কোনোদিন খাইনি, খাওয়াই যায়। কিন্তু এটা দেহেই আমার ভালো লাগতেছিল না, ভিতরে কি একখান দেশে গুড় মতো দেখতে, ওইটা দেহেই আমার খাওয়ার ইচ্ছা মরে গেছে। কিন্তু রিঙ্কি আমার পক পাক দিয়ে বলে কি খাও সেই খাইতে, কিন্তু খাইয়ে দেই এ তো মরণের তিতে, কি যে বিচ্ছিরি স্বাদ। শান্তরও দিলাম, শান্ত খায় কয় এরম বিচ্ছিরি ভাঙের আইসক্রিম আমি জীবনে খাই নাই। বাবা রে বাবা, একটুখানি খাই আমার হয়ে গেছে। তারপরে চলে আসলাম বাদামের দোকানে। মেলায় এসে যদি বাদাম আর পাপড় না খাই তাহলে বাঙালির নামটা পুরো বৃথা। আর কোনো জায়গায় গিয়ে তো আমাকে পা দাঁড়ায় না। ওইতে চলে আসলাম ক্যাফেতে। আর ক্যাফেতে আসেই আমার ভাঙের আইসক্রিমের ভাঙাচোরা রিয়াকশন শুরু হয়ে গেছে। হাসতে হাসতে আমার অবস্থা একেবারে হয়ে গেছিল খারাপ। আর সব কয়টা মিলে আমার মজা নিচ্ছিল। আমি কিন্তু জীবনে কোনোদিনও ভাঙের আইসক্রিম খাইনি, এই প্রথমবার। তাও আবার অল্প একটুখানি খাইছিলাম, তিতো বলে বেশি খাতে পারিনি। আর যদি সবটুকু খাতাম তাহলে আমার অবস্থা কি হতো তাই ভাবছি। এনে যা না তাই নিয়ে আমি হাসে পুরো গোড়ায় পড়তেছিলাম। যাগে মনে কষ্ট ডিপ্রেশন আছে তারা কিন্তু একবার ট্রাই করতে পারো, সেই মজা পাবা, মনে হবে যেন স্বর্গে রয়েছে। তারপর সবকটা মিলে চলে আসলাম আমাদের নিজস্ব ক্যাফেতে। এটা নিজস্ব ক্যাফে বললে কিছু ভুল হবে না, কারণ প্রতিটা দিন একটুখানি হলেও আমাকে এনে আসা লাগবেই। বসে বসে টোনাটনের ঝামেলা দেখছিলাম, হুট করে মনে হলো মাথায় কি পড়লো। উপরের দিকে তাকিয়ে দেখি আমার দাদা আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছে। আসলে এই শাড়িটা আমার অনেক বেশি পছন্দের ছিল, তো দাদা জানতে পেরে এটা আমাকে এনে দিয়েছে। আমার রক্তের কোনো দাদা থাকলেও হয়তো এত ছোট ছোট জিনিস খেয়াল রেখে কোনো সময় আমার ইচ্ছাটা পূরণ করতো না। তো থ্যাংক ইউ সো মাচ দাদা। যাই হোক, তারপরে একটা কেক নিয়ে চলে আসলাম ইশাদের বাড়ি, কারণ পরের দিন ছিল বর্ষার বার্থডে। বর্ষার জন্য এখানে অনেক গিফট রয়েছে, আর সেগুলো আমরা এখন সুন্দর করে প্যাকিং করবো। আর এগুলোর বেশিরভাগই কিন্তু দিচ্ছিল রিঙ্কি। তো এরকম একটা বান্ধবী পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার, আর তোমাদের মতো ভালোবাসার মানুষও পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তো থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের মধ্যে থেকে তানিয়া খান কমেন্ট করেছে, দিদি আমি তোমাদের গ্রুপের সব ব্লগারদের সাপোর্ট করি, আমার নামটা নিও, আমার নাম তানিয়া খান, আমার বাড়ি মুর্শিদাবাদ দুলিয়ানা। থ্যাংক ইউ সো মাচ তানিয়া। কৃষ্ণনগর থেকে রায়কৃষ্ণ কমেন্ট করেছে, সাথীপাল দেখছে হাবড়া থেকে। রাহুল দেবনাথ বলছে দিদি তোমাদের ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ রাহুল। পিয়ালি বোন দেখছে মাধবপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। তোমরা অনেকেই কমেন্ট করেছো, সবার নামটা নেওয়া হয়নি। বিশ্বাস করো যখন তোমাদের এই ভালো ভালো কমেন্ট গুলো দেখি না, তখন আমার ভিডিও করার ইচ্ছা আরো বেড়ে যায়। তো সারা জীবন এইভাবেই আমার পাশে থেকো। যাই হোক, প্রায় 12টা বাজতে যায়। এদিকে আমাদের গিফট গুলো সাজানো হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি বর্ষার বাড়ির উদ্দেশ্যে, কিন্তু রাস্তায় বেরোনোর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল বৃষ্টি। কি যে পানতি কপাল, কি আর বলবো। ওকে বাড়ি আসতে আসতে সব কয়টা ভিজে একেবারে একাকার হয়ে গেছে। আর লাস্টে তো এমন বৃষ্টি নামছে, আমরা কয়েকজন আসতে পারছি আর কয়েকজন রাস্তায় থেকে গেছে। ওইনে দাঁড়ায় দাঁড়ায় প্রায় 30-40 মিনিট হয়ে গেছে, বৃষ্টি আর কমে না। কি আর কব, এমন পরিমাণে বৃষ্টি নামছে, সব কয়টা তো ভিজে গেছে। ওকে বাড়িও ঢুকতে পারিনি, এইদিকে আর কয়েকজন আসেও নি। দাঁড়ায় দাঁড়ায় মাথা কোমর ব্যথা হয়ে গেছে, বৃষ্টি আর কমে না, তাই বসে পড়ছি। আর এরা তো বসে বসে এনে খেলাই শুরু করে দিচ্ছে। এরা তো তাও ঠিক আছে, এক কোণে তাকায় দেয় শিবম প্রেমের চোটে কুসু গাছের পাতার উপরে বসে বসে কথা বলতেছে। ঝড় হোক বৃষ্টি হোক বাবুরে একা রাখা যাবে না কোনো সময়। প্রায় 1.5 ঘন্টার পর বৃষ্টি একটুখানি কমলে সবাই দেখতেছি আস্তে আস্তে আসতেছে। ওইদিকে বর্ষারে কিন্তু আমরা কেউ উইশ করিনি, আশা করিও বুঝেই গেছিল আমরা যাবো ওর বাড়ি, কিন্তু এত বড় একটা গোটা গোষ্ঠী সব কয়টা মিলে যে ওর বাড়ি যাবো সেটা ভাবতেই পারিনি। আমাকে সব কয়টা দিয়ে ও তো ভীষণ খুশি হয়ে গেছিল। 12টায় বেরোইছিলাম বর্ষারে কেক কাটাবো বলে, কিন্তু বৃষ্টির জন্য একটা সময় আসে পৌঁছাইছি। ফাইনালি এখন কেকটা কাটবে। আমি তো ভাবতেছিলাম কখন কেকটা কাটবে তারপরে খাবো, এরম খিদে পাইয়া গেছে কি আর বলবো। ও এখন কেকটা কাটতেছে, সামনে সব করে এমন ভাবে ফোন নিয়ে দাঁড়ায় রয়েছে, মনে হচ্ছে কোনো সেলিব্রিটিদের জন্মদিন পালন করতেছে। ওইদিকে কেক ফেক কাটে খাওয়া দাওয়া হয়ে গেল, এদিকে এইটা লেভেই না জ্বলেই যাচ্ছে। এটা দেখে তো মনে হচ্ছিল আমার কিছু আত্মীয়র মনের মতো এইটা আমার দেহে আজ আগে মনটা জ্বলেই যায়। আর একে কথা কি আর বলবো, কেক ফেক কাটে ধো মুখি মাখাছে, খাওয়ার জিনিস খা আর না খালি আমারে দিয়ে দে। আমি তো কখনতে বসে রয়েছি আমারে কখন দেবে এই আশায়। তারপর দেখতেছি আমার দিচ্ছে না, তাই একটু লুকায় লুকায় নিচ্ছিলাম। আর এইদিকে আমার বড়টা দাও ক্যামেরা অন করে পড়ছে, মানে আমি একটু কিছু করবো তার মধ্যে আমার বড়টা ক্যামেরা অন করে আমার সবকিছু ফাঁস করে দেবে। তারপরে ফাইনালি আমার কেক খান দিল, আর কেক খান খায় এরকম শান্তি লাগতেছিল কি আর বলবো। এগলেস কেক, তাও কিন্তু ভীষণ সুন্দর লাগতেছিল। কেক খানা খাই যে আমার কতটা ভালো লাগতেছে তা তো আমার দেখলেই বুঝতে পারতেছো। আমার কিন্তু কেক ভীষণ ভালো লাগে। আমি তো 3-4 রাউন্ডে কেকটা খাইছি, তারপরে আমার মনটা ভরছে। আমি যখন কেক খাই এরমই খাই। আমার কথা কি আর কব, আমার বর কেক খায় তারপরে ধর নিজের প্লেট খানাও চাটতেছে, মানে কিছু আর ছাড়বে না। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, বাড়ি যাবো ভাবছিলাম, এর মধ্যে বর্ষা বললে চা খেতে যাবে। তো বেরোইছি, বেরোয় দেই এরম সুন্দর একটা কাঁঠাল কিন্তু আমি একদমই খাই না, কিন্তু এইটা এত সুন্দর ছিল দেখেই লোভ লাগতেছিল। তো ভাবতেছিলাম পরের দিন আসে এটা চুরি করবো। যাই হোক, তারপরে চলে আসলাম স্টেশনে। এখন বাজে দাও 1টা 20,
মানে আমাকে আর ঘর দোয়ার নেই, দিন রাতের কোনো বালাই বংশ নেই। এই রাত্রি আমরা চা খেতে আইছি, তাও আবার দুধ চা। তোমার যদি কোনো সময় শোনো আমাকে বড় কোনো রোগ হয়েছে, তাহলে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই, কারণ আমাকে পেটে কোনো ভালো কিছু সহ্য হয় না। যাই হোক, এখন চাটা খাইয়ে যাচ্ছি আকাশ দাদার বাড়ি, আর ওয়েনে গিয়েও এই পরিমাণের বাইরের খাবার সান্ডাইছি, আমাকে শরীর খারাপ হবে না তো কাকে হবে। তো আজকের ব্লগটা এইটুকু, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।